আরে আমার নেত্রী পালিয়ে রয়েছে, আমি কি? এইটা কিন্তু কাটাতে হবে। এইটা কাটানোর জন্য প্রাথমিকভাবে ভোকাল টনিক হতে পারে এটা। আবার যদি এই মুহূর্তে হাসিনা পৌঁছান ওখানে, যদি যান, তাকে অ্যারেস্ট করা হয়, যদি নিয়ম অনুযায়ী গ্রেফতার করা হয়, তাহলে নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্ক কিরকম হবে? গণতান্ত্রিক পরিবেশ না ফিরলে ভারতের মতো একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী তিনি কি করে আরেকটি অগণতান্ত্রিক কোট আনকোট শেখ হাসিনার ভাষায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেন? কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলোকে পোস্টারিং করা, যে আমাদের এখানে আমরা এত টাকা চুরি করেছি, এত টাকা লুট করেছি। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, শেখ হাসিনার ভবিষ্যৎ, আওয়ামী লীগের ফেরা, আওয়ামী লীগের ভবিষ্যতের সঙ্গে যে দেশটি সরাসরি যুক্ত সেই দেশটির নাম ভারত। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলের নিবন্ধনও স্থগিত। শেখ হাসিনা ভারতের দিল্লিতে, তার বিরুদ্ধে দেশে কঠিন আইনি বলয় তৈরি হয়েছে, বলা ভালো আইনি চাপ। তারপরও সোশ্যাল মিডিয়ায় ফের পোস্টার, প্রত্যাবর্তন 2.0 লোডিং। প্রশ্ন একটাই, এটা কি শেখ হাসিনার সত্যিকারের তার নিজের দেশের ফেরার ইঙ্গিত, নাকি বাংলাদেশের রাজনীতিতে হারানো জমি ফেরাতে আওয়ামী লীগের নতুন কোনো আবেগ যুদ্ধ? আরো প্রশ্নটি সোজা করে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে যে নেত্রী দেশে ফিরলে সরাসরি আইনি জটিলতায় পড়তে পারেন, তার নামে লোডিং পোস্টার আসলে কাকে সাহস দিচ্ছে? জনগণকে, না কর্মীদের, নাকি নিজেই এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সাহস খুঁজছেন এক সময় বাংলাদেশের জননেত্রী? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আবার ফিরে এসেছি আমি, সুব্রত আচার্য। আর আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের নিয়মিত অতিথি সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। আপনাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। শীর্ষেন্দু, আপনি কয়েকদিন ধরেই দেখছেন, বিশেষ করে যখন বাংলাদেশে নতুন বিএনপি সরকার ক্ষমতায় এলো, তার আগে দিল্লির সঙ্গে আচমকাই সম্পর্কের পরিণতিটা ঠিক অন্যরকম ভাবে অন্যদিকে মোড় নেয়। ঢাকা দিল্লির সম্পর্ক যেভাবে আমরা দেখেছি ডক্টর ইউনূসের সময় প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল, সেটি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করে। তারপর বাংলাদেশে নতুন সরকার এবং অবশ্যই ডক্টর ইউনূসের দেখানো পথেই শেখ হাসিনা বা আওয়ামী লীগ ইস্যুতে এখনো হারছেন তারেক রহমানের সরকার। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদল। সব মিলিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার এই পোস্টার কতটা বাস্তবসম্মত? দেখুন, এখানে একটা কথা বলতে হয় যে এই পোস্টার বা এই 17ই মে এটা কিন্তু নতুন নয়। বাংলাদেশের ইতিহাসে, শেখ হাসিনার ইতিহাসে এটা 44তম প্রত্যাবর্তন দিবস। মানে 1981 সালের এই 17ই মে উনি প্রথমবার প্রায় 6 বছর পরে বাংলাদেশে ফিরেছিলেন। সেই হিসেবে এই দিনটি কিন্তু প্রতি বছরই আওয়ামী লীগ পালন করে থাকে। ফলে এটা নতুন কিছু নয়। এবছরে 2026-এ নতুন করে ভাবছে, নতুন করে তুলে আনলো তা নয়। নতুন করে বিষয়টির আরো ব্যাপ্তি হলো যখন, কারণ কিনা তিনি এখন ফের ভারতে রয়েছেন, তিনি দেশচ্যুত, দেশ থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক, এটা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। এটা কি উনি কি সত্যি ফিরছেন? এখনই হয়তো ফিরছেন না, কারণ আজকে সকালেই কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, দিল্লির কয়েকজন সাংবাদিকের সঙ্গে, যারা ইতিমধ্যে শেখ হাসিনা ইন্টারভিউ করেছেন। মানে 17ই মে 2026, তাই তো? 17ই মে 2026-এর সকালেই দিল্লির কয়েকজন ভারতীয় সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল। তারা আজকেই শেখ হাসিনা ইন্টারভিউ করেছেন বা আগামী দিন কাল পরশুর মধ্যে করবেন এমন কয়েকজনের সঙ্গে, যাদের কাছে এই প্রশ্ন ছিল, তারা প্রশ্ন করেছিলেন হাসিনাকে তিনি কি ফিরছেন। এমনকি তারা প্রশ্ন করেছিলেন 17ই মে তো চলে গেল, তিনি কবে ফিরছেন। সেই সব সাংবাদিকদের কোটানকোট মুখের কথা প্রশ্নটি সুচতুরভাবে হেসে উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন সময়ের উত্তর দেবে। আবারও বলছি, এটা সম্পূর্ণভাবে তিনি স্বীকার করেছেন, তিনি বলেননি কবে ফিরছেন। তার কাছে প্রশ্ন ছিল 2026-এর 17ই মে চলে গেল, তাহলে কি 2027-এর 17ই মে? তিনি প্রশ্নটি আবার 365 দিন পর, 64 দিন করতে হবে। তিনি কিন্তু প্রশ্নটির কোনো না বলেননি, উত্তরে হেসে উড়িয়ে দিয়েছেন। এবং যে সাংবাদিকরা তার কাছে এই প্রশ্নটি করেছিলেন, তাদের প্রত্যেকের যে চারজন ছিলেন, প্রত্যেকের মুখের কথা তিনি বলেছেন আগামী দিন দেখুন কি হতে যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরতে পারেন, যে জল্পনা ছিল, সেইটা যেন তিনি জিইয়ে রেখেছেন এবং তিনি আগামী বছর 1 বছর অপেক্ষা করবেন এমন কোনো বার্তা তিনি দেননি। ফলে যদি এই বছরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যান, অবাক হওয়ার বা আশ্চর্য হওয়ার কিছু নেই।
তুমি সেটা মনে করছো, তোমার সম্ভাবনা দেখছো যে এবছরে শেখ হাসিনা ফিরে যেতে পারেন, বা এরকম সম্ভাবনা দেখছো তুমি? সম্ভাবনা দেখছি এই কারণেই, কারণ তিনি কিন্তু আজকে সকালে বা 17ই মে 2026-এর সকালে যে 4জন ভারতীয় সাংবাদিকের সঙ্গে মিলিত হয়েছিলেন, তাদেরকে আমি নই, আবারও বলছি আমি নই, তারা প্রত্যেকের সঙ্গে কথা বলে যেটুকু বলছি, তিনি স্বীকার করেছেন, তিনি ফিরে যাওয়ার বিষয়টি যেমন স্বীকার করেছেন, 365 দিন পরে 2027-এর 17ই মে ফিরবেন, সেই কথাটিকেও সমর্থন করেননি। অর্থাৎ এর মাঝখানেই ফিরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা। এবং যদি আমার ব্যক্তিগত মতে আসে, বাংলাদেশে আওয়ামী লীগের যা পরিস্থিতি, দলকে চাঙ্গা করতে গেলে, দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে গেলে, দলটাকে বাঁচিয়ে রাখতে গেলে হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া একমাত্র পথ, সেখানে গিয়ে আইনি লড়াই করা একমাত্র পথ। বিদেশে থেকে, অন্য দেশে থেকে এইভাবে নিজের জমি শক্ত করা যায় না। দলটা আরো হারিয়ে যাবে, হাসিনাকে আরো হারিয়ে যেতে হবে। একদমই না। এটা কি শীর্ষেন্দু বাবু, এটা কি শুধুমাত্র শেখ হাসিনার ওপরেই নির্ভর করে বাংলাদেশে ফিরে যাওয়া, নাকি এর পেছনে দিল্লির নিজস্ব কোনো মতামত কাজ করবে, বা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তটি কতটা আত্মঘাতী? শুনবো, নিশ্চয়ই এই বিষয়েও কথা হবে। কিন্তু দেখুন, আজকে গোটা বিষয়টি যদি আমরা আবেগ দিয়ে দেখি, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে ঠিক হবে না, বরং আমরা গোটা বিষয়টি একটি ফ্যাক্ট থেকে তুলে আনবার চেষ্টা করব। এই যে পোস্টারটি আজকে বা গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, সেটি কি শুধুই একটি পোস্টার? আজকে 17ই মে প্রত্যাবর্তন দিবস, সে কারণেই আবার জাগিয়ে দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, ভাইরাল করা হয়েছে নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য, বিএনপিকে, জামাতকে কিংবা হাসিনা বিরোধী শক্তিকে কোথাও গিয়ে বিভ্রান্ত করার জন্য? আওয়ামী লীগ কি সত্যি দাবি করছে শেখ হাসিনা ফিরবেন? আর সেই দাবিটা কতটুকুন বাস্তবসম্মত? কারণ এই পোস্টারের বড় মুখ, পেছনের বাংলাদেশের পতাকা, সামনে বিশাল জনসমাগমের আবহ, সব মিলিয়ে একটা বার্তা যে শেখ হাসিনা ফিরছেন। কিন্তু রাজনীতিতে শীর্ষেন্দু বাবু, পোস্টারের আলো আর বাস্তবে রাস্তায় ফেরা এক নয়। কেন বলছি কথা? কারণ এই পোস্টারকে সরাসরি ঘোষণা বলা কঠিন, এটা বরং রাজনৈতিক একটি মনস্তাত্ত্বিক খেলা বা খেলার অংশ। আওয়ামী লীগ এখন মাঠে নিষিদ্ধ, সংগঠন প্রবল চাপে, বহু নেতা চুপ কিংবা ঘর ছাড়া, দেশের বাইরে, কলকাতায়, দিল্লিতে, ব্যাঙ্গালোরে। এমন ঠিক সময়ে কোট আনকোট শেখ হাসিনার প্রত্যাবর্তন শব্দটি কর্মীদের বোঝায় আসলে এটি একটি টনিক মাত্র। কিন্তু সত্যিকার অর্থে আবার ফ্যাক্টের কথা যদি আমরা ফিরে আসি শীর্ষেন্দু বাবু, শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন ও দলের নিবন্ধন স্থগিত করে। শুধু তাই নয়, নির্বাচিত বিএনপি সরকার আইন করে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে রাজনীতিতে ফেরার এই পোস্টারিং এর ঘোষণা কতটা বাস্তবসম্মত সেটি কিন্তু বিশ্লেষণের জায়গা তৈরি করে। আপনি সুনির্দিষ্টভাবে বলুন, এই বিশ্লেষণটি আসলে কি হওয়া উচিত? দেখুন, একটা বিষয় যেটা আপনি বারবার বলছেন, এটা একটা রাজনৈতিক টনিক। কর্মীদের বা দলের অন্য সমর্থকদের, মাঠ পর্যায়ের নেতাদের যদি চাঙ্গা করতে হয়, যারা প্রকৃত আওয়ামী কর্মী, আপনি সবাই গত কয়েক মাসে, কয়েক বছরে বাংলাদেশে গিয়ে আপনি নিয়মিত যান, আমিও মাঝে মাঝে যাই, যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু অসন্তুষ্ট ছিলেন। তাদের উপরে দলের বেশ কিছু কর্মী সংগঠন, কর্মী সমর্থককে চাপিয়ে দেওয়া হয়েছিল জোর করে। এই যারা প্রকৃত নেতা, যারা মার খাচ্ছেন, এখনো সে রাজ্যের, সে দেশে রয়েছেন, সেই কর্মীগুলোকে যদি চাঙ্গা করতে হয়, পুনরায় ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ভোকাল টনিক এটা দরকার। একমাত্র হাসিনা ছাড়া এটা কোনো আর কিছু নেই। মানে দলটাকে বাঁচাতে গেলে, আমি দলের সমর্থক, দলের কর্মী কিচ্ছু নই, ওটা বাংলাদেশের ব্যাপার, কিন্তু যে কোনো দলের যে কোনো কর্মীকে বাঁচাতে গেলে ভোকাল টনিক দরকার। একজন বিশ্লেষক হিসেবেই বলছেন, আমাদের দর্শকরা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে আপনি আওয়ামী লীগ, বিএনপি
কিংবা অন্য কোন দলের সমর্থক নন। আপনি একজন বিশ্লেষকের দৃষ্টিতেই বলতে চাইছেন যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জায়গায় যে কোনো দল থাকলে এই মুহূর্তে যদি তার নেত্রী দেশের বাইরে থাকতেন, তাহলে দেশের বাইরে থেকে তার দলকে, যে কোনো বাংলাদেশের ক্ষেত্রে সেটি নাও হতে পারতো, আমাদের দেশে আমাদের রাজ্যের কথা যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কথাও যদি প্রাসঙ্গিকভাবে সংযুক্তি করা হয়, ধরুন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হয়েছেন নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, তাকে যদি এই মুহূর্তে শেখ হাসিনার মতো দেশের বাইরে বা বাংলাদেশে গিয়ে পালিয়ে থাকতে হতো, তাহলে তার পক্ষে কি দল চালানো সম্ভব ছিল? আমি ঠিক এই প্রসঙ্গটাই আসছিলাম, আপনি আমার কথাটা প্রায় নিয়ে নিলেন। যে যখন 4 মে রেজাল্ট বেরোলো, তারপরে 10 তারিখ 12 তারিখের মধ্যে কালীঘাটে তৃণমূল নেত্রী সভা করলেন, দলের কর্মী সংগঠকদের নিয়ে আলোচনা করলেন। অর্থাৎ দলের কর্মীদের চাঙ্গা করার জন্য তিনি প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হয়েছে, নেমেছেন এবং চাঙ্গা করেছেন। তার ফল কি হবে আমরা আগামী দিন বুঝতে পারবো। কর্মীদের সমর্থকদের চাঙ্গা করতে গেলে প্রধান নেত্রীকে এটা করতেই হবে, সেই রিস্ক, সেই ভোকাল টনিক নিতেই হবে। বাংলাদেশে এবার যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি, হাসিনাকেও কিন্তু একইভাবে এই রিস্ক, এই ভোকাল টনিকই নিতে হবে, নিতে হতো। এতদিন তিনি অপেক্ষা করেছেন, সে দেশের পরিস্থিতি, একই সঙ্গে নয়াদিল্লির অবস্থান দুটোই রয়েছে, আমেরিকার অবস্থান সব ছিল, এবং তার দলের এমন কেউ নেই, যেমন তৃণমূল কংগ্রেসের কেউ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই নামতে হবে। একই রকম ভাবে আওয়ামী লীগের শেখ হাসিনাকেই নামতে হবে দলটাকে যদি বাঁচাতে হয়। এবং তিনি, তার কাছে দৃষ্টান্ত রয়েছে, বিএনপি যখন কোণঠাসা প্রায় হারিয়ে গিয়েছিল, আজকে যিনি বিএনপির প্রধানমন্ত্রী, তিনি দেশে ছিলেন না, কিন্তু তার মা দেশের মাটি কামড়ে ছিলেন। তার ফল কিন্তু আজকে তার ছেলে, তার বিএনপির সমর্থক, বিএনপির কর্মীরা ভোগ করছেন। আমি একটু মাটি কামড়ে থাকার বিষয়টি কিন্তু হাসিনা করেননি। ফলে তাকে, দলকে বাঁচাতে গেলে, সংগঠনকে বাঁচাতে গেলে প্রয়োজনে জেলে যেতে হবে, কিন্তু তাকে ফিরতেই হবে, পরিস্থিতি যা ফিরতেই হতো। আজকে আমাদের হয়তো ভোকাল টনিক মনে হচ্ছে, আজকে হয়তো পোস্টার মনে হচ্ছে, আগামী দিন যদি খুব শীঘ্রই হাসিনা ফিরে যান, এবং সেটা দলের আমরা দেখেছি, দলের ভেতর থেকে সে আওয়াজ উঠেছে তিনি ফিরে আসুন, আইনি লড়াই করুন, দেশের মাটিতে থেকে করুন। দেশের কর্মীদের মনে এটাই সবচেয়ে বড় ভোকাল টনিক, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, নিজে লুকিয়ে রয়েছেন। এইটা কিন্তু খুব নেগেটিভ এফেক্ট করে কর্মীদের মধ্যে। আরে আমার নেত্রী পালিয়ে রয়েছে, আমি কে? এইটা কিন্তু কাটাতে হবে। এইটা কাটানোর জন্য প্রাথমিকভাবে ভোকাল টনিক হতে পারে এটা, এই পোস্টার, এবং আগামী দিন সশরীরে তার অবস্থান হতে পারে। একদমই যেটা বলছিলেন আপনি, যে দলের অভ্যন্তরীণ থেকে তীব্র চাপ বা কোথাও একটা প্রচ্ছন্ন চাপ দলটির নেত্রী দিল্লিতে থাকা শেখ হাসিনার উপর পড়ছে, এবং তার রেশ এই প্রত্যাবর্তনের যে 2-0 যে পোস্টারটা এসেছে তারই একটি অংশ বিশেষ হতে পারে। তাহলে আওয়ামী লীগ কি ফেরার প্রস্তুতি নিচ্ছে, বা পালিয়ে থাকা আওয়ামী লীগ? কারণ আওয়ামী লীগের সমর্থক বা নিরপেক্ষ জায়গা থেকে যারা লুট, যারা হামলা, যারা সন্ত্রাস, যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, যারা কোর আওয়ামী লীগের, যারা বঙ্গবন্ধুকে মনে প্রাণে ভালোবেসেছিলেন, তারা তো দেশ থেকে, সেই দেশটি থেকে পালিয়ে যাননি। সেটা একটা বড় অংশ সেই দেশে রয়েছে, এবং তারা নিরাপদেই আছেন, তাদের উপর অত্যাচার বা হামলাও হয়নি যতদূর আমার কাছে খবর রয়েছে। দেশটির বাইরে থাকা আওয়ামী লীগ কি ফেরার প্রস্তুতি নিচ্ছে? তাহলে এই প্রশ্নটা যখন এসেছে, তখন কিছু রিপোর্ট বলছে যে আওয়ামী লীগের কিছু স্থানীয় অফিস খুলেছে শিশিরবাবু, সেখানে দলীয় পতাকাও উঠছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দল বেশ নাড়াচাড়া দিচ্ছে। তাহলে প্রত্যাবর্তনের আভাস আপনি যেটা বলছেন, যে 364 দিন আমাদের অপেক্ষা করতে হবে, বা তাকে মামলা, হামলা বা যে কোনো আইনি লড়াই বা দ্বন্দ্বের মুখোমুখি হয়ে তার দলকে বাঁচাতে গেলে অবশ্যই দলটির নেত্রীকে ফিরতে হবে। তাহলে চেষ্টা থাকতেই পারে, কিন্তু চেষ্টা আর সক্ষমতা এক জিনিস মনে হয় না। সেটা বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ এবং অবশ্যই দ্য ডিপ্লোম্যাট, এই দুটো গণমাধ্যম থেকে কিছু তথ্য আপনাকে শেয়ার করছি। সেখানে বলা হচ্ছে কিছু এলাকায় আওয়ামী লীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দলীয় অফিস তাদের দরজা খুলেছে, এবং সেখানে নিয়মিত কিছু সমর্থক সদস্য তারা সেখানে বসছেন। কিন্তু ঠিক এটাকে পূর্ণ রাজনৈতিক প্রত্যাবর্তনও দাবি করা যাচ্ছে না, বাংলাদেশের সেই গণমাধ্যমগুলো পরিষ্কার লিখেছে। কারণ দলের ওপর, অর্থাৎ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং নিবন্ধন সমস্যা, সেটি আইনি ভাবে একটা প্রতিবন্ধকতা রয়েছে। তাই সোজা কথা, যে দল নড়ছে,
কিন্তু দৌড়তে পারছে না। কর্মীরা ফিরছেন, কিন্তু এখনো স্থায়ী মঞ্চ পাচ্ছেন না। পোস্টার উঠেছে, কিন্তু আইন এখনো সেই পোস্টারের সামনে লেপ্টে রয়েছে। কি বলবেন? দেখুন, এ প্রসঙ্গে দুটি কথা বলতে হয়। দুটি বাংলাদেশের দুটি সংবাদ মাধ্যমে দুটি প্রতিবেদনকে সামনে এনেই বলা ভালো। বিবিসি বাংলা 2026 সালের 11ই এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যে দেশে ফিরে আসে সেই জন্য চাপ দিচ্ছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীরা। আবারও বলছি, 2026-এর 11ই এপ্রিল এই প্রতিবেদনটি বিবিসি প্রকাশ করে। লেখক ছিলেন তাফসির বাবু। দলের আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থকের মন্তব্য কোটেশন ব্যবহার করে এই প্রতিবেদনটি বিবিসি প্রকাশ করেছিল। বিভিন্ন জেলার উপজেলার নেতাদের কোটেশন মন্তব্য সেখানে ছিল, যা বলে দিচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে, আওয়ামী লীগের ভেতর থেকেই দাবি উঠছে শেখ হাসিনা ফিরে আসুন, নাহলে দল বাঁচানো যাবে না, নাহলে কর্মী সমর্থকরা আরো মার খাবেন, পরিস্থিতি আরো কঠিন হবে। আবার গতকাল 16ই মে 2026 দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন বলছে, যদি হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে সবার আগে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে আঙুল তুলবে এনসিপি ছাত্র নেতারা। এনসিপি মানেই বলা ভালো জামাতও এই সঙ্গে রয়েছে। অর্থাৎ ইত্তেফাকের এই প্রতিবেদন বুঝিয়ে দিচ্ছে দলের দেশের অভ্যন্তরে কিন্তু ভয়ঙ্কর চাপের মধ্যে পড়তে চলেছেন বর্তমান বিএনপি সরকার। আবার যদি শেখ হাসিনা ফিরে না আসেন, না আসার চেষ্টা করেন, তাহলে দলটি সম্পূর্ণভাবে মুছে যাবে। ফলে একদিকে হাসিনার যেমন চেষ্টা থাকবে যাওয়ার, তাকে কতটা বিএনপি আটকাবে বা আসতে দেবে সেটাও এখন বড় প্রশ্ন। কারণ নিজেদের অস্তিত্ব, কারণ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশে যান, পৌঁছন এই মুহূর্তে আজকের দিনে 17ই মে, আগামীকাল 18ই মে যদি পৌঁছান, পরিস্থিতি যা একটা ভয়ঙ্কর, মানে রাজনৈতিক অচলাবস্থা, প্রশাসনিক অচলাবস্থা, আইন শৃঙ্খলার অচলাবস্থা তৈরি হতে পারে, যেটা বাংলাদেশের বিএনপি সরকারের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। ফলে বিএনপি এই মুহূর্তে কতটা চাইবে এটা প্রশ্ন, এটা সন্দেহ। আবার যদি এই মুহূর্তে হাসিনা পৌঁছান ওখানে, যদি যান, তাকে অ্যারেস্ট করা হয়, যদি নিয়ম অনুযায়ী গ্রেফতার করা হয়, তাহলে নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্ক কিরকম হবে? কেন দুই দেশই, দিল্লি ঢাকা দুই দেশই নতুন করে সম্পর্ক মাপতে চাইছে। ফলে যদি হাসিনাকে ছেড়ে দেয় দিল্লি, ছেড়ে দেয় বলা ভুল, যেতে দেয় দিল্লি এবং যাওয়ার পরে উনি গ্রেফতার হন, দিল্লি কিন্তু প্রথম থেকে একটা অবস্থান ছিল যে আমার কূটনৈতিক ভাবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তার নিরাপত্তা সুনিশ্চিত করাই আমার দায়িত্ব, দিল্লি প্রথম থেকে বলেছে। ফলে দিল্লি নিশ্চয়ই কূটনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করেই হাসিনা গ্রেফতার হবেন, এটা জেনে হাসিনাকে যেতে দেবে না। হাসিনা নিরাপত্তা সুনিশ্চিত ভেবেই হাসিনাকে দিল্লি যেতে দেবে। কিন্তু যাওয়ার পর যদি উনি কোনো সমস্যায় পড়েন, ওনার প্রাণ নাশের কোনো সম্ভাবনা তৈরি হয়, উনি গ্রেফতার হন, সেটা কিন্তু দিল্লির ভয়ঙ্কর বড় কূটনৈতিক ব্যর্থতা হবে। গোটা বিশ্বের সামনে দিল্লির মাথা নত হয়ে যাবে, এটা দিল্লি মেনে নেবে না। এটা যদি হতে হয়, তাহলে দিল্লি ঢাকা সম্পর্ক তলানিতে ঠেকবে। ফলে সামগ্রিক প্রেক্ষিতে হয়তো এই বার্তাই শুধু দেওয়া যে উনি ফিরতে পারেন, এখনই ফিরবেন বলা যায় না। আবার কোটানকোট যেটা প্রথমে শুরুতেই বলছিলাম যে হাসিনা 1 বছর অপেক্ষা করবেন, সেটাও হয়তো নয়। সেই সামগ্রিক পরিস্থিতি বিচার করে এই বছর শেষের দিকে বা সামনের বছর হয়তো তিনি ফিরতে পারেন বলে মনে হতে পারে। কিন্তু শীর্ষেন্দু বাবু, গত বছর নভেম্বর মাসে যখন ঢালাও শেখ হাসিনা ভারতের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে ইমেইল মারফত সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন আপনার মনে আছে শেখ হাসিনা তখন নিজে তার কিছু অবস্থান পরিষ্কার করেছিলেন বাংলাদেশে ফেরার। কি সে অবস্থান? তিনি শর্ত দিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকার বলছে, শেখ হাসিনা বলছিলেন বাংলাদেশে অংশগ্রহণমূলক গণতন্ত্র ফিরতে হবে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উঠতে হবে, অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, তবেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন। এখানে সুনির্দিষ্টভাবে কিছু বিশেষণকে আমরা সামনের দিকে তুলে আনতে পারি। সেটি কি? আমি এখনই ফিরছি, তিনি বলেছেন পরিস্থিতি বদলালে ফিরবো। অর্থাৎ যে পোস্টারে তিনি বলেছিলেন যে তিনি এখনই ফিরছেন বা শিগগিরই ফিরবেন, 364 দিন পরে ফিরছেন, সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে শীর্ষেন্দু বাবু। তার যে পোস্টার, সেই পোস্টারে এখনো পর্যন্ত শুধুমাত্র একটি স্বাভাবিক নিছক পাবলিসিটির কৌশল বলেই অনেকে মনে করছেন। আপনি কিভাবে দেখছেন?
দেখুন, আমি এই প্রসঙ্গে আরেকটু সংযোগ করতে চাই। আপনি যখন প্রশ্নটা করছেন তখন বললেন ইমেল মারফত তিনি যে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আজকে আমাদের এই আলোচনার শুরুতেই কিন্তু আমি বলেছিলাম হাসিনার সঙ্গে যে চার সাংবাদিকের দেখা হয় বা সাক্ষাৎ হয়, সেটাও কিন্তু ভার্চুয়াল সাক্ষাৎ, সেটাও কিন্তু ইমেল মারফতই কথা। মানে আমার কথা যেন বিকৃত না হয় যে উনি সরাসরি যোগাযোগ করেছিলেন বা সম্মুখ, এটা কিন্তু সামনাসামনি দেখা হয়নি, যদি এটা যেন দর্শকদের কাছে ভুল বার্তা না পৌঁছয়। দুই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেননি আমি অমুক তারিখের মধ্যে ফিরে যাব, বলেছিলেন গণতন্ত্র সুনিশ্চিত হলে। আজকে হয়তো আমার মতে আপনার মতে বাংলাদেশে গণতন্ত্র সুনিশ্চিত, ওনার মতে গণতন্ত্র সুনিশ্চিত হলেই কিন্তু উনি ফিরবে। ওনার মতে যতদিন না গণতন্ত্র সুনিশ্চিত হচ্ছে, যতদিন না নয়াদিল্লির মতে গণতন্ত্র সুনিশ্চিত হচ্ছে, ততদিন কিন্তু উনি ফিরছেন না। নয়াদিল্লির প্রসঙ্গ আপনি তুললেন। নয়াদিল্লি তো বাংলাদেশের নবনির্বাচিত সরকার প্রধান হওয়ার পর, আপনারও মনে আছে, আমরা তো সবসময় খবরে থাকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কোন রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশের নির্বাচিত, তখনও শপথ নেননি, তারেক রহমান প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ না ফিরলে, ভারতের মতো একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী তিনি কি করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি অগণতান্ত্রিক কোট আনকোট শেখ হাসিনার ভাষায় দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেন? দেখুন, বিষয়গুলো ভীষণ সাংঘর্ষিক। এটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপরেই নির্ভর করে। কেন বলছি? কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে তারেক রহমান লন্ডনে ছিলেন 17 বছর, কিন্তু বেগম খালেদা জিয়া প্রয়াত 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন মাটি কামড়ে নয়, তিনি লড়েছিলেন তার দল, লড়েছিলেন তার দেশ, লড়েছিলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদী বোধ, লড়েছিলেন আইনের শাসন, গণতান্ত্রিক বাংলাদেশকে ফিরিয়ে আনার। উনি, আমরা আপাত দৃষ্টিতে যদি দেখি যে উনি একজন নারী, বাংলাদেশের বৃহত্তম অর্ধেক জনগোষ্ঠীর উনি একজন প্রতিনিধি, কিন্তু তিনি গণতন্ত্রের, গোটা দেশের গণতন্ত্রের জন্য লড়েছেন। তিনি কিন্তু নির্যাতিত অনেক রকম ভাবে হয়েছেন। মাটি কামড়ে পড়ে থাকার বিষয়টি আপনি সামগ্রিকভাবে বলেছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল, তাকে তাকে অন্যরকম চিকিৎসা দেওয়া হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি, তাকে ছোটখাটো মামলাতে এমন ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এগুলো সবই ইতিহাস, এগুলো আপনি আমি, আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক বা বাংলাদেশের দর্শক সকলেই জানে। কিন্তু আমি এখানেই শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার একটু তুলনা করছি এবং মানুষের দৃষ্টিভঙ্গি, দুজন নেত্রীর দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখছি। তিনি কিন্তু তখন বলেননি যে বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা নেই, তিনি চলে যেতে পারতেন। তিনি কিন্তু বলেননি যে বাংলাদেশে যবে গণতান্ত্রিক অবস্থা আসবে আমার রাজনীতি করার মতো সুযোগ তৈরি হবে। দেখুন, একটা প্রবাদ আছে, না কাঁদলে মাও কিন্তু তার সন্তানকে দুগ্ধ পান করান না, তাই না? তাহলে গণতন্ত্রের জন্য আপনি লড়লেন না, বিদেশে আপনি আরামে আয়েসে একটি দেশের সরকারের ফুইলি প্রটোকলে নিরাপত্তায় রয়েছেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন। দেশের কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক, ভক্ত, ভোটার, তাদেরকে আপনি অগ্নিকুণ্ডুলের মধ্যে ফেলে দিয়ে বাইরে দেশে শুধুমাত্র প্রত্যাবর্তনের এক কলামের একটি ইমেজ, যেটি খুবই সহজ, এআই দিয়ে সেকেন্ডে তৈরি করে দিয়েই আপনি সোশ্যাল মিডিয়ায় তৈরি করে দিয়ে আপনি ফিরছেন বলে জিগির তুললেন। এটা বাংলাদেশের আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের একজন সভানেত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেই একেবারে উদাহরণস্বরূপ হিসেবে তোলা সম্ভব। সুতরাং তার বাংলাদেশে ফিরে যাওয়ার গণতান্ত্রিক অবস্থা কবে ফিরবে সেটি তার দৃষ্টিভঙ্গির ওপর, তার সুবিধের ওপর, তার সুযোগের ওপর নির্ভর করছে বলে আমার মনে হয়। আপনি যদি সংক্ষেপে আপনার মূল্যায়ন বলেন। দেখুন, এটা তো অবশ্যই ঠিক যে উনি এতদিন কেন বাংলাদেশের বাইরে ছিলেন, এই প্রশ্ন তো সে দেশের, আমাদের অন্য করে বাইরের লোকদের বলার প্রয়োজন মনে হয় না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ থেকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরাই, মাঠ পর্যায়ের অতি সাধারণ কর্মীরাই সেই প্রশ্ন তুলছেন যে উনি বাইরে রয়েছেন কেন। সেই সময় হয়তো প্রাণনাশের আশঙ্কা ছিল, পরবর্তীকালে তিনি কেন এই মানে গ্রেপ্তার হওয়ার ভয়, হয়তো বলতে পারে যে তার নিরাপত্তা সুনিশ্চিত এরকম ভয়, সেটা বিএনপির ক্ষেত্রেও ছিল। সুতরাং এই প্রশ্ন তো রয়েছে বলেই, এবং দলের হাজার হাজার কর্মীরা দেশ ছেড়ে অন্য জায়গায় রয়েছেন এবং যাদের বিরুদ্ধে কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে, এই কারণেই তাদের পালিয়ে থাকতে হচ্ছে। দলের শুদ্ধিকরণ এখন আওয়ামী লীগের অন্যতম বড় চ্যালেঞ্জ। কাদেরকে আনবেন,
দলের কেউ নেই। আমার মনে হচ্ছে কি শীর্ষেন্দু বাবু, আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় কাজ কি হওয়া উচিত ছিল এই মুহূর্তে, আত্ম উপলব্ধি, আত্মসংশোধন, এবং 15 বছর তারা যে ক্ষমতায় ছিলেন কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলোকে পোস্টারিং করা, যে আমাদের এখানে আমরা এত টাকা চুরি করেছি, এত টাকা লুট করেছি, আমরা গণতান্ত্রিক ভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠ চেপে ধরেছি, আমরা রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেইনি, আমরা একক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছি, আমরা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আমরা অন্য রাজনৈতিক কাঠামো ভেঙেছি, দেশে আমাদের মতো একটা একনায়তন্ত্র বাংলাদেশে আমরা একটা শাসন ব্যবস্থা তৈরি করেছিলাম। এগুলো বললে আমার মনে হচ্ছে অনেক বেশি ভ্যালুয়েবল হতো। মানে আমার আজকের এই আলোচনার বিষয়ে আমার এটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মূল্যায়ন এটি, অবশ্যই অনেকে হয়তো আমার এই মূল্যায়নের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আবার এটাও ঠিক যে আজকে যে প্রত্যাবর্তনের স্লোগান বা পোস্টারিং নিয়ে আমরা কথা বলছি, সেই ফেরা এটাই প্রথম নয় যেটি আপনি শুরু করেছিলেন, তাই না? এটা প্রথম নয়। 2026-এর আগে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে শুরু করেছিলেন, কিন্তু তখন তিনি ছিলেন এক রাজনৈতিক উত্তরাধিকারী। পরে 1996 সালে ক্ষমতায় আসেন। 2008 সালের পর দীর্ঘ সময় বাংলাদেশে শাসন করেছেন। কোটানকোট সেই শাসন ব্যবস্থা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। তাই আওয়ামী লীগের স্মৃতিতে হাসিনার ফেরা মানেই বরাবরই নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু 2026-এর বাস্তবতা আর 1991-এর বাস্তবতা কি এক নয়? তখন তিনি বাইরে থেকে ফিরে দলকে সংগঠিত করেছিলেন, আর এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশের বাইরে দিল্লিতে অবস্থান করছেন। তখন আওয়ামী লীগ মাঠে ছিল, আর এখন দলটির কার্যক্রমই নিষিদ্ধ। তখন তিনি ভবিষ্যৎ ছিলেন, এখন তার নামের সঙ্গে পুরনো শাসন ব্যবস্থা, জনরোষ, বিচার প্রক্রিয়া সবটাই অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই প্রত্যাবর্তন 2.0 শুনতে সিনেমার নামের মতো লাগলেও বাস্তবে এই স্ক্রিপ্টটা বড্ড কঠিন। কি বলবেন খুব সংক্ষেপে? হ্যাঁ, অবশ্যই এটা যেটা আপনি বলছিলেন যে এই বিষয়টা বড্ড কঠিন, কিন্তু যদি মানে হাসিনা এবং তার দল বলে যে সাঙ্গপাঙ্গ যারা তার চারপাশে ছিলেন, যারা প্রায় 15 বছর বাংলাদেশকে শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, মানে অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের বাদ দিয়ে যদি আওয়ামী লীগের তো একটা ইতিহাস রয়েছে, এই ইতিহাসটাকে বাঁচাতে হয়, মানে এখন হাসিনা পরবর্তী কে ধরবেন এই হাল, এটা দলের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। কেউ নেই। যে ছেলে জয়, সে বলে দিয়েছে আমি দলের মানে কোন রাজনীতি হতে আমি আসবো না। একমাত্র হাসিনার কাছেই একমাত্র উপায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে, দেখুন যার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যার বাবার বঙ্গবন্ধু এখনো মানুষ স্মরণ করেন, তার মেয়েকে এইভাবে হারিয়ে যেতে হবে, এটা বোধহয় মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক ঘটনা। তার মেয়ের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, আমি সেটাই বলছিলাম 2026 আর 1981 সাল একেবারে ভিন্ন প্রেক্ষাপট। সোজাভাবে বলে দেয়াটাই বেটার। কেন 2026-এ শেখ হাসিনা বা তার সরকার বা তার দলের বিষয়টি পরীক্ষিত, একদম। আর 1981 সালে তাকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন ছিল না, তার শাসন ব্যবস্থা আবেগ ছিল, অনেক আবেগ ছিল। 1971 আর 1981 10 বছর, মানে স্বাধীনতার 10 বছরের মধ্যে তাদের সময়টি ছিল পিক আওয়ার। বঙ্গবন্ধুর ইমেজ যখন 75-এ বঙ্গবন্ধুকে তার সপরিবারে মারা হলো, তারপর দেশের মধ্যে বিভাজিত ইমেজ থাকলেও একটি বড় সংখ্যক ইমেজ কিন্তু শেখ হাসিনার পক্ষেই ছিল। সেখানে তার নেতৃত্বের রাস্তা তৈরি করা ছিল, তিনি সেই রাস্তার ওপর দাঁড়িয়ে হেঁটেছেন। কিন্তু আজকের প্রেক্ষাপট শেখ হাসিনার অনৈতিক সরকার পরিচালনা, অগণতান্ত্রিক ভাবে তার সরকার, দুর্নীতির বিষবৃক্ষ, গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, আইনি কাঠামোগুলোকে, প্রশাসনিক কাঠামোগুলোকে তছনছ করে দেয়া, এসবই শেখ হাসিনার সময় হয়েছে। আমাকে যারা সমালোচনা করেন, অনেকে বলেন যে আমি কট্টর আওয়ামী লীগ বিরোধী। বুকে হাত দিয়ে বলুন তো, আজকে যদি আওয়ামী লীগ বিএনপিকে তখন রাজনীতি করার সুযোগ দিত, কিংবা জামাতকেও যদি রাজনীতি করার সুযোগ জামাত পেত, তবে আজকে এই আওয়ামী লীগকে দেশ ছাড়া হতে হতো? আজকে 2024-এর 5 আগস্ট হতো, ক্ষমতার পালাবদল হতো, আওয়ামী লীগ 5 বছর
বিএনপি 5 বছর কখনো জামাতের সঙ্গে অ্যালায়েন্স থাকতো, কখনো বিএনপির সঙ্গে অ্যালায়েন্স থাকতো, কখনো একদম সঙ্গে অ্যালায়েন্স থাকতো। বাংলাদেশ একটা গণতান্ত্রিক কাঠামোর ওপর শাসন ব্যবস্থার একদম। শুধু দলীয় অদল বদল হতো, কিন্তু বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তার দিকে, একটা অন্ধকারের দিকে চলে যেত। অনেকে বলবেন যে কেন বলছেন আজকে তারেক রহমানের সরকার দেশ চালাচ্ছেন। অবশ্যই বলবো যে তিনি দেশ চালাচ্ছেন, কিন্তু সরকার যারা চালাচ্ছেন তারা বেমালুম টের পাচ্ছেন যে সরকারে তারা বসেছেন, যে অবস্থায় তারা বসেছেন, কিভাবে সরকারটি চলছে। মানে কাঁটার মুকুটের উপর বসেছেন। নিঃসন্দেহে এই ব্যবস্থার জন্য আজকে সরাসরি যে ব্যক্তিটি দায়ী, সেই ব্যক্তিটি নাম শেখ হাসিনা। একদম বাংলাদেশ উন্নয়ন হয়েছে, দৃশ্যমান উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশের মেট্রো রেল হয়েছে, ঢাকায় চট্টগ্রামে ভূয়সী উন্নয়ন হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অনেক উন্নয়ন হয়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, এগুলো দৃশ্যমান। কিন্তু যেটা হয়নি, যেটা হওয়ার প্রয়োজন ছিল, সেটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতার উন্নয়ন, বিচার ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন। সেগুলো কি হয়েছে আপনারাই বলবেন প্রিয় দর্শক। আপনারা দেখছেন প্রথম কলকাতায়। আবার ফিরে এসেছি আমি, সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো একজন বিশ্লেষক থাকবেন আমাদের বিশিষ্ট সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের এই মূল্যায়ন, আপনাদের এই বিশ্লেষণ, কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, গণতান্ত্রিক ব্যবস্থায় সেই অধিকারও আপনাদের বিদ্যমান রয়েছে। আমরা বরাবরই চাই সরাসরি আমাদের সমালোচনা করুন, অবশ্যই গঠনমূলক। কোন অংশের সঙ্গে আপনি সহমত নন, সেটি আপনি 3, 4, 5, 10 লাইনেও আপনি লিখে জানাতে পারেন। পরবর্তীতে নিশ্চয়ই আমাদের ভুল আপনাদের দেখানো পথ থেকে শিখে আমরা আবার সঠিকটা আপনাদের সামনে তুলে ধরবো। শীর্ষেন্দু বাবু, একটা জিনিস আমার মনে হচ্ছে বলা এখানে খুবই প্রাসঙ্গিক বিষয়, ভারত ফ্যাক্টর। আপনিও বলছিলেন, আমিও জানি, দর্শকরাও জানে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, শেখ হাসিনার ভবিষ্যৎ, আওয়ামী লীগের ফেরা, আওয়ামী লীগের ভবিষ্যতের সঙ্গে যে দেশটি সরাসরি যুক্ত, সেই দেশটির নাম ভারত। তাহলে ভারতের ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন বা দর্শকরা আমার এই কথার পর আমার মুখ থেকে জানতে চান, তাহলে আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইতিবাচক নেতিবাচক দুটোই আছে। শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। বাংলাদেশ তাকে ফেরাতে চাইলে ভারতকে শুধু রাজনীতি নয়, বরং আইন, কূটনীতি, আঞ্চলিক স্থিতি, এই সব কিছুর হিসেব কষতে হবে, যেটি আপনিও বলছিলেন। ভারত জানে শেখ হাসিনা প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নিলে ঢাকা দিল্লি সম্পর্কে তার প্রভাব হতে পারে সেটি ইতিবাচক, হতে পারে সেটি নেতিবাচক। আমরা অতীতে দেখেছি, বিশেষ করে 2024-এর পর ঢাকা দিল্লি সম্পর্ক কতটা তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই ভারতের কাছে প্রশ্নটা শুধু সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো, সেই ইস্যুটি একেবারেই নয়, বরং প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের নতুন ক্ষমতার কাঠামোর সঙ্গে সম্পর্ক রেখে পুরনো মিত্র কিভাবে সামলানো যায়। ছোট্ট করে দেখুন, একদমই মানে যেটা বলছিলেন যে এই মুহূর্তে দিল্লির অবস্থান সত্যি অনেকটা তাৎপর্যপূর্ণ এবং কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ যেটা ভারতের বা দিল্লির ঐতিহ্য, যে কোনোদিন তারা অতিথিকে তাড়িয়ে দেয় না। অতিথিকে, এখানে ভারত দলাই লামাও রয়েছেন, শেখ হাসিনাও রয়েছে, এবং কূটনৈতিক আশ্রয়দাতার জীবন এবং তার প্রাণ সবকিছুই, তার নিরাপত্তা সুনিশ্চিত করাও ভারতের কূটনীতির একটি অন্যতম অঙ্গ। ফলে এবং বাংলাদেশের বন্ধুত্ব ভারত চায়। গঙ্গা চুক্তি সহ একাধিক চুক্তি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সুর গরম করেছে। তার সঙ্গে বাণিজ্যিক এবং চুক্তিগত দিকগুলোই অবশ্যই গুরুত্ব পাচ্ছে, এমনকি গুরুত্ব পাচ্ছে সীমান্ত সুরক্ষাও, যেখানে দুদেশের সম্পর্কটা আস্তে আস্তে একটা শীতলতা থেকে আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছচ্ছে। সেখানে নয়াদিল্লি কখনোই চাইবে না কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে দিল্লি ঢাকা সম্পর্ক আবার নতুন করে খারাপের দিকে যাক। যেখানে কিন্তু বিএনপি এবং নয়াদিল্লি, বা বিএনপি এবং বিজেপি বলা ভালো, বারবার স্পষ্ট করেছে কোনো ব্যক্তি বিশেষ নয়, দুই দেশের মানুষ, দুই দেশের কূটনীতি, দুই দেশের বিদেশ নীতি সম্পূর্ণভাবে নির্ভর করবে দুই দেশের কথা ভেবে। কোনো ব্যক্তি বিশেষ, কোনো দল বিশেষে পরিচালিত হবে না। আবার বলছি, যেটা আগে ছিল, যেটা 4 বছর আগে ছিল, সেখান থেকে কিন্তু দিল্লির অবস্থান সম্পূর্ণ পাল্টে গিয়েছে। সেখানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেত্রী হাসিনা বাংলাদেশ চলে যাবেন, প্রত্যাবর্তন হবে,
এবং দুই দেশের সম্পর্ক খারাপ হবে, সেটা নয়াদিল্লি কোনোভাবেই মেনে নেবে না। এবং মেনে নেবে না বলেই বোধহয় ইতিমধ্যেই আওয়ামী লীগের কাছে বার্তা রয়েছে, আপনি বা হাসিনার কাছে বার্তা রয়েছে, আপনি সরাসরি বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না। নয়াদিল্লির এমন কোনো মন্তব্য ছাড়া, এমন কোনো নির্দেশিকা ছাড়া আওয়ামী লীগ চুপ করে বসে রয়েছেন বা হাসিনা বিএনপি সরকারের বিরুদ্ধে মন্তব্য করছেন না, এটা বোধহয় অতি বড় আওয়ামী সমর্থকও স্বীকার করবেন না। রকেট সায়েন্স পড়তে হবে না এই বিষয়টি। রকেট সায়েন্স পড়তে হবে এটা মানে এই বিষয়টি যখন ডক্টর ইউনূসের সরকারের সময় শেখ হাসিনা বা তার দলের নেতা কর্মীরা যেভাবে স্পিকি ছিলেন, আমরা একটি প্রচলিত ভাষায় বলি স্পিকি, মানে এটা টকেটিভও বলা যায় আর কি, মানে ইংরেজিতে খুব সাবলীল একটি শব্দ। সেটা কিন্তু দেখছি না কলকাতায় কোনো গণমাধ্যমে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা কলকাতায় কোনো আওয়ামী লীগের নেতা কর্মী তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি, মানে কলকাতার গণমাধ্যম। একমাত্র কলকাতার গণমাধ্যমেই কয়েকজন আওয়ামী লীগের নেতার কোট করে খবর করেছেন। দিল্লির গণমাধ্যম কখনোই খুব একটা শেখ হাসিনা ছাড়া ওই পাতি আওয়ামী লীগের নেতাদেরকে কখনোই প্রাধান্য দেয়নি, এবং সেটাই খুব স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। তো এটা একটা বড় বিষয়। আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন যে গঙ্গা চুক্তির বিষয়, প্রিয় দর্শক, এই গঙ্গা চুক্তির বিষয়ে আমরা আলোচনা করব। গঙ্গা চুক্তি, বাংলাদেশের সঙ্গে গঙ্গার জল বন্টন চুক্তি বা বাংলাদেশের ভাষায় গঙ্গার পানি বন্টন চুক্তি, নবায়ন, তিস্তার ভবিষ্যৎ, এবং এই 54টি অভিন্ন নদীর জলের বা আপনাদের ভাষায় পানির হিস্সা, সেগুলো, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মিডিয়ার মধ্যে একটি তুমুল একটা চর্চা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের পরবর্তী আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। কৃষ্ণেন্দু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে এত সময় জুড়ে ছিলেন, এবং আমরা আশা করব আমরা আবার নতুন করে পারস্পরিক স্ক্রিন শেয়ার করতে পারবো, এবং ভারত বাংলাদেশের সম্পর্ক, যেটি আমরা 2018 থেকে শুরু করেছি, এই দুই দেশের সম্পর্ক নিয়ে প্রথম কলকাতার কাজ। সরকারে যে দলই আসুক, সরকারই চলবে, চেয়ারটি শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাবে, কিন্তু দেশের মানুষের সম্পর্ক পাল্টাবে না। দুই দেশ, আমরা প্রতিবেশী দুই দেশের মানুষ, একে অপরের সঙ্গে সুখে দুঃখে কষ্টে আশায় আকাঙ্ক্ষায় বাঁচবো, এই নীতিতেই প্রথম কলকাতা চলবে। অতীতেও চলেছে, এখনো চলছে, আগামীতেও চলবে। শেষ করব আপনাকে ধন্যবাদ জানিয়ে শুধু কয়েকটি কথা বলে। তাহলে সার কথা কি দাঁড়ালো? সার কথা হলো, এই প্রত্যাবর্তন 2.0 এই মুহূর্তে বাস্তব কোনো কর্মসূচি নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। আওয়ামী লীগ বোঝাতে চাইছে তারা শেষ হয়নি, বা সত্যিকার অর্থে দলটি তো শেষ হয়ে যায়নি। শেখ হাসিনার এই ছবি দিয়ে তারা কর্মীদের ধরে রাখতে চাইছে, কিন্তু আবারও ফ্যাক্ট বলছে শেখ হাসিনার ফেরার সামনে 5টি দেওয়াল রয়েছে। কি সেই দেওয়ালগুলো? একটি আইনি চাপ, দ্বিতীয়টি দলীয় নিষেধাজ্ঞা, তৃতীয়টি নিবন্ধন সংকট, চতুর্থ এবং পঞ্চম জনমতের ক্ষত এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। তাই আজকের এই বাস্তবতায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরা খুবই কঠিন, এবং এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাতীত। বরং এই পোস্টার প্রমাণ করছে আওয়ামী লীগ এখনো নিজের রাজনীতির এক ব্যক্তির মুখের উপর দাঁড়িয়েই রয়েছে। অর্থাৎ পোস্টার বলছে লোডিং, কিন্তু বাস্তব বলছে সিস্টেম এরর। প্রিয় দর্শক, বাংলাদেশে শেখ হাসিনার ফেরা এখন রাজনীতি পথে বা রাজপথের খবর একেবারেই নয়। আদালত, কূটনীতি, জনমতের কঠিন এটি এক অঙ্ক। আর আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, নেত্রী ফিরবেন কিনা, তার আগে দলটা আদৌ থাকবে কিনা, সেটি এখন কোটি টাকার প্রশ্ন। প্রিয় দর্শক, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।